না এখান থেকে এইটা দিয়ে টানতো আর বটবট বটবট একটা আওয়াজ আর উপর দিয়ে ধোঁয়া উঠতো। সত্যি কথা প্রথম আমি পানি জাদুঘর শুনিনি, আমি শুনছিলাম পান জাদুঘর। আমাদেরকে স্মরণ করিয়ে দেয় নদী কি কি কাজে লাগে। বরিশাল অঞ্চলে এটাকে ছাবি নামেই চেনে, আমি ছোটবেলা থেকে ছাবি নামেই জানি। তোমার বয়স কত জানো তুমি? হ্যাঁ। কত? 2.5 বছরের বাচ্চা। 2.5 বছরের বাচ্চা? ও 2.5 বছরের বাচ্চা। পানির জাদুঘর, তাও আবার এশিয়ার সর্বপ্রথম জাদুঘর। কি আছে সেখানে? হ্যালো বন্ধুরা, মনিকা মিত্র ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি রয়েছি কুয়াকাটাতে, আর কুয়াকাটার পটুয়াখালীতে পানি দিয়ে একটি জাদুঘর তৈরি করা হয়েছে, যেটা এশিয়ার মধ্যে সর্বপ্রথম। তো বন্ধুরা, আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে দেখব পানির জাদুঘর। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন। নদী একসময় মানুষের জীবিকা নির্বাহের হাতিয়ার ছিল, কৃষিকাজে ছিল কৃষকের প্রাণ। স্থানীয় বাজারের মাছের চাহিদা পূরণ করে চালানো হতো শহরের বাজারে। বলছিলাম নদীর উপকারিতা, গাঙ্গের সঙ্গে মানুষের বন্ধুত্বের ইতিহাস। এই দিনগুলো এখন এই অঞ্চলে মানুষের জন্য কল্পনার। গ্রামগুলোর চারপাশ ঘিরে বয়ে যাওয়া নদী হারিয়েছে তার প্রাণ। ছোট গ্রামগুলোর মধ্য দিয়ে প্রবাহিত গাঙ্গের গতিপথ পরিবর্তন বিরূপ প্রভাব ফেলেছে নদীর উৎপাদন ক্ষমতার উপর। নদ, নদী ও পানি সম্পদ রক্ষায় নীতি নির্ধারকদের আরও উদ্যোগী করে তোলা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 2014 সালের ডিসেম্বর মাসে অ্যাকশনেট নামের একটি আন্তর্জাতিক সংস্থা এই পানি জাদুঘর প্রতিষ্ঠা করে। পটুয়াখালী জেলার কলাপাড়ায় রয়েছে একটি দ্বিতল ভবনে দক্ষিণ এশিয়ার প্রথম পানি জাদুঘর। আমরা কুয়াকাটা হোটেল নীলাঞ্জনাতে উঠেছি। সকালবেলা আমরা নীলাঞ্জনা থেকে বাইকে সবাই যাব পানি জাদুঘরে। আজ আমাদের সাথে আরো 4 জন বিশেষ মানুষ রয়েছে, যার কথা না বললেই নয়। কুয়াকাটা এসে যার সহযোগিতা বিশেষভাবে আমরা পেয়েছি, তিনি কুয়াকাটার স্বনামধন্য ব্যক্তি ডক্টর শহীদুল ইসলাম শাহিন স্যার। সকালে রুম থেকে রেডি হয়ে রিসেপশনে এসে দেখি স্যার 3টা বাইক নিয়ে চলে এসেছে। প্রথম বাইকে রয়েছে বিশিষ্ট শিল্পী ও উন্নয়নকর্মী সুকুমার মিত্র দাদা এবং টিভি অভিনেত্রী শিখা কর্মকার দিদি। দ্বিতীয় বাইকে রয়েছে শাহিন স্যার আর আমার দিদি, আর আমি আর ছোট ভাই সৌরভ সহ উঠেছি কুয়াকাটার কন্টেন্ট ক্রিয়েটর ছোট ভাই কোচির বাইকে। কলাপাড়া থেকে কুয়াকাটা যেতে মেইন রোডের গায়েই রয়েছে এই পানি জাদুঘর। যারা কুয়াকাটা আসবেন, কলাপাড়া পার হয়ে পাখিমারাতে এই জাদুঘর দেখে আসতে পারবেন। আবার চাইলে কুয়াকাটা থেকে যেতে পারবেন। কুয়াকাটা থেকে জাদুঘরের দূরত্ব 18 কিলোমিটার। আমার নাম কামরুজ্জামান রাব্বি, আমি একজন সঙ্গীত শিল্পী, পাশাপাশি আমি একটা ইউনিভার্সিটির লেকচারার। স্বর্ণিলা মজুমদার, কোথা থেকে এসেছো তুমি? ঢাকা। কি দেখলে এখানে? পানি আছে। এশিয়া মহাদেশের সর্বপ্রথম পানির জাদুঘর, আর এখানে প্রত্যেক দিনই দর্শনার্থী আসে। এখানে কিছু দর্শনার্থী আমরা পেয়েছি, আমরা একটু তাদের কাছ থেকে শুনবো। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমরা ঢাকা থেকে এসেছি। আচ্ছা, পানির জাদুঘরের আমরাও নাম শুনে আসলাম, আপনি কি এখানকার পরিচিত? না, একদমই না। আমরা ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হই, পটুয়াখালী আসি লঞ্চে। পটুয়াখালী থেকে একটা সিএনজি রিজার্ভ নিয়ে আমরা কুয়াকাটা যাচ্ছিলাম। যাওয়ার পথে আমাদের ড্রাইভার সাহেব বললেন যে এটা পানির জাদুঘর, এই গ্রহ জন্মালো, তাই নামলাম দেখার জন্য এবং দেখলাম সত্যিই তাই। এবং পানির জাদুঘর কেন তৈরি করেছেন সেই উদ্দেশ্যটাও শুনলাম তাদের থেকে। নদীকে বাঁচানোর জন্য তারা একটা চেষ্টা করে যাচ্ছেন। সো সব কিছু মিলে ছোট্ট পরিসরে এরকম একটা জাদুঘর, কিন্তু অনেক ইনফরমেটিভ এবং এই জাদুঘরটার গুরুত্বটা অনেক বেশি, তাই মনে হলো। তো যাওয়ার পথে আমাদের ড্রাইভার সাহেব মিজান ভাইকে অনেক ধন্যবাদ, উনি এটার কথা বললেন জন্যই এত চমৎকার একটা জিনিস দেখতে পেলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঘুরতে এসেছো কার সাথে? মার সাথে। আর কে আসছে? বাবা। গুড, থ্যাংক ইউ। কোনখানে তুমি?
এখানে এখানে কি নাম তোমার? গল্প। বাহ, আচ্ছা, তোমার নাম কি? হ্যাঁ, ওর নাম বর্ণিলা। বর্ণিলা, হ্যাঁ, কিউট। মনিয়া। ওর নাম বর্ণিলা। আচ্ছা, আমি তো দুই পেয়েছি, দেখো। তুমি একটা কি পেয়েছো? দুই মন্টি দন্টি। মন্টি দন্টি। হ্যাঁ, আমি লিপি মিত্র, আমি পানি জাদুঘরে ফেলো পদে দায়িত্ব পালন করি। এই জায়গায় যে শুকনো জায়গায় আমরা নৌকাটা কেন রাখলাম, এটা অনেকেরই প্রশ্ন, যে নৌকা থাকবে পানিতে, কিন্তু রাখছি আমরা শুকনো জায়গায়। পানি জাদুঘরে প্রবেশপথের সম্মুখেই রয়েছে নদীতে বাঁধ তৈরির ফলে নদীর নাব্যতা কমে যাওয়ায় মানুষের জীবনযাত্রার পরিবর্তনের দৃশ্য। বাঁধ তৈরির ফলে শুকিয়ে গেছে নদী। প্রাচীন বাংলার ঐতিহ্য নৌকা শুকিয়ে যাওয়া নদীতে পড়ে আছে। অর্ধবালুতে ডুবন্ত নৌকার বুকে বিধে আছে দুটি গজাল লোহা। এর মাধ্যমে নদী ও নদীমাতৃক বাংলাদেশকে খুনের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। তবে মূলত হলো যে আমরা এটা স্যাম্বল আকারে রাখছি যে বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাঁধের ফলে হোক, ব্রিজের ফলে হোক, নদীগুলো নাব্যতা হারায়। তবে এই সামনের এই অংশটা হলো একটা নদী, পিছনের এই অংশটা হলো একটা বাঁধ। বাঁধের ফলে নদীটা নাব্যতা হারাইছে, এমনকি নৌকাও চলতে পারতেছে না। এবং এই নদীর উপর বিভিন্ন পেশাজীবী নির্ভরশীল, তাদের উপর আপনি আমি আমাদের মতো সাধারণ মানুষ নির্ভরশীল। ইচ্ছা করলে আমি নদীতে মাছ ধরতে পারবো না, কিন্তু আমি জেলের উপর নির্ভরশীল। আর নদী যদি না থাকে তাহলে জেলের কর্মজীবন কোথায়? মানে মানুষের পেশার পরিবর্তনগুলো কিভাবে ঘটে। আচ্ছা আচ্ছা, এই জন্যই আমাদের এইটা এখানে স্যাম্পল আকারে রাখা এবং সকলকে জানানোর জন্য। এবং সামনে আঁকা বাঁকা নদীর মতো করে একটু সাদৃশ্য দেয়া রয়েছে। দারুণ উদ্যোগ, দারুণ। সুজলা সুফলা শস্য শ্যামলা এই দেশকে বলা হয় নদীমাতৃক দেশ। এ দেশে মানুষের সঙ্গে নদীর গভীর সম্পর্ক বিদ্যমান। গ্রাম থেকে শহরের কুল ঘেঁষে বয়ে গেছে অসংখ্য নদ নদী। বর্ষাকালে নদীর কলকল শব্দে গ্রামের মানুষের ঘুম ভেঙে যায়। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নদী অগ্রণী ভূমিকা রাখতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। এরপরে আছে আমাদের আন্তর্দেশীয় নদীগুলোর তালিকা, যেই নদীগুলোর নেপাল, ভুটান, মায়ানমার, ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। আচ্ছা, ওই নদীগুলোর নাম দেয়া আছে এবং সীমান্ত জেলার নাম দেয়া আছে। আচ্ছা, হয়তোবা আমরা অনেকেই জানি না যে আন্তর্দেশীয় নদী কয়টা এবং কোন নদী কোন জেলায় অবস্থিত। দিদি, এইগুলো কি? এগুলো হলো আমাদের মানে প্রতিষ্ঠানের আয়ের জন্য এগুলো আমরা বিক্রি করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমার জেলে নদীর উপর নির্ভরশীল, আমার কৃষক নদীর উপর নির্ভরশীল। তাহলে নদী যে হারে নাব্যতা হারাইতেছে, ওদের পেশার পরিবর্তন ঘটতেছে। প্রাইমারির ছাত্র জগতে যারা, ওদের জন্য আমরা 10 টাকা নিই, 10 টাকা। আর বাকি যারা আছে সবার জন্য আমরা 20 টাকা, কিন্তু ফরেনারদের জন্য 100 টাকা। এটাই এশিয়ার প্রথম পানি জাদুঘর। পানি কি এতই দুর্লভ যে যার জন্য জাদুঘর তৈরি করতে হয়েছে? বিস্তারিত জানতে আমরা উপরে যাব। এখানে যে পানির জাদুঘরটি রয়েছে সেটি একটি সেমি পাকা ঘর, উপরে টিন শেড। তো নিচতলাতে হচ্ছে রিসেপশন, আর সিঁড়ি দিয়ে উপরে উঠে যে পানি এখানে বিভিন্ন বোতলে সংরক্ষণ করা রয়েছে। তো এটা কিন্তু দেখতেও হেবি সুন্দর লাগছে। আন্তর্দেশীয় নদীগুলোর পানি রাখা আছে, তবে বোতলের ভিতরে সব পানি মনে হয় যেন একরকম। হ্যাঁ, কিন্তু মূল বিষয় হলো নিচের যে তলনিটা, এক এক নদীর পলি কিন্তু এক এক রকম। সেই পলি সহ রাখা হয়েছে। হ্যাঁ, পলি সহ রাখা হয়েছে। যে প্রকৃত কৃষক সে কিন্তু বুঝতে পারবে যে কোন নদীর পারে কোন ধরনের ফসল ফলানো সম্ভব। আচ্ছা, জাদুঘরের সাথে কৃষকের সম্পর্ক আছে। হ্যাঁ। এরপরে এই দুটো হলো কলাপাড়া উপজেলার নাম। কলাপাড়া উপজেলার ভিতরে এতগুলো নদী আছে। এক সময় নদীতে প্রচুর স্রোত ছিল, প্রচুর মাছ পাওয়া যেত এবং নদীপথে যোগাযোগ ব্যবস্থাও খুব ভালো ছিল। কিন্তু ব্রিজ হওয়ার ফলে ধীরে ধীরে নদীগুলো নাব্যতা হারাইতেছে এবং নদীর উপর যে বিভিন্ন পেশাজীবী নির্ভরশীল, তাদের পেশার পরিবর্তনও কিন্তু ঘটতেছে নদী হারানোর জন্য। তারপরে আছে ওই যে মাটির কিছু তৈজসপত্র, যেই জিনিসগুলো আগের দিনের মানুষ ব্যবহার করতো এবং স্বাস্থ্যসম্মত ছিল। কিন্তু এখন আমরা যত অত্যাধুনিক জিনিস ব্যবহার করি ততই আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
আচ্ছা, তবে এই যে জিনিসগুলো তৈরি করতে যেই পরিমাণে পানি দরকার সেই পরিমাণে পানি ওরা না পাওয়ার ফলে কিন্তু ওদের পেশার পরিবর্তন ঘটছে। আচ্ছা, মানে ওটার সাথেও পানির একটা সম্পর্ক রয়েছে। হ্যাঁ, এখানে যা কিছু রয়েছে সবকিছুর সাথে পানির একটা সম্পর্ক রয়েছে, সেই সব জিনিসপত্র দিয়েই কিন্তু এই জাদুঘরটা এখানে সাজানো হয়েছে। বাঙালির বিলুপ্তপ্রায় এখানে কিছু বাসনপত্র দেখা যাচ্ছে, এটাকে বলে চারি নাকি দিদি? হ্যাঁ, চারি। আর এটা একদম বরিশালের ভাষায় মটকি। এটার বিভিন্ন অঞ্চলভেদে বিভিন্ন নাম আছে। আর এটা হচ্ছে মাটির কলসি, মাটির মটকি এবং মটকা, স্থানভেদে বিভিন্ন নাম রয়েছে। আর এইগুলো হচ্ছে চারি। তো এইটার সাথে কি বোঝাতে চেয়েছেন? সাথেও পানির সম্পর্ক আছে, এগুলো তৈরি করতেও পানির দরকার। তবে যতটুকু পরিমাণে পানি দরকার, নদী নাব্যতা হারানোর ফলে সেই পরিমাণে পানি না পাওয়ার ফলে কিন্তু ওদের পেশার পরিবর্তন ঘটতেছে। এই পেশার সাথে যারা ছিল তাদের পেশা পরিবর্তন ঘটতেছে, এগুলো হারাতে বসেছে বাংলার ঐতিহ্য। তারপরে আছে এখানে হলো দেশের বাহিরের কিছু নদীর পানি। দেশের বাহিরের সাথে সম্পর্ক, মানে বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ, কিন্তু বাংলাদেশের যেই পরিমাণে নদী আছে সেই পরিমাণে কিন্তু এখন নাই। আর বাহিরে তো নদীর সংখ্যা এমনিতেই কম, তারপরেও কিন্তু আরও কমতেছে। তবে আমরা চাই যে শুধু বাংলাদেশ নয়, পানির গুরুত্বকে যেন সবাই একসাথে আমরা বুঝতে পারি, বিশ্বের সবাই যেন বুঝতে পারি, এজন্য দেশের বাহিরের কিছু নদীর পানি রাখা। আচ্ছা আচ্ছা, জানার ছিল এখানে কতগুলো নদীর পানি রয়েছে? এখানে 89টা নদীর পানি। 89টা? হ্যাঁ। এটা সংরক্ষণ করতে কতদিন লেগেছে? 2014 সালের 29শে ডিসেম্বর যেহেতু এটার জন্ম, সেই থেকে শুরু করে এখন চলতেছে 2024 শেষ, কিন্তু এখনো আমাদের পানি সংগ্রহ চলতেছে। এখনো চলতেছে। আচ্ছা, এটা আপনাদের প্রজেক্টের মাধ্যমে যারা কর্মরত রয়েছেন তারা এটা সংরক্ষণ করছেন। এবার আমার একটু জানার আগ্রহ, সেটা হচ্ছে আপনারা তো যে নদী, সেই নদীর পলিমাটি সহ জলটা এখানে রেখেছেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে এটাতে জীবাণু হওয়ার তো সম্ভাবনা রয়েছে। এটাকে আমরা ফরমালিন দিয়ে রাখতেছি, কেন এত দূর থেকে তার বারবার পানি সংগ্রহ করা সম্ভব না। 89টা নদীর এখানে পানি সংরক্ষণ করা রয়েছে এবং 89টা নদীর যে পলিমাটিটা, সেই পলিমাটি সহ এখানে রাখা হয়েছে। এবং এই পলিমাটিটার কালারটা দেখলে বোঝা যায় যে এই পানিটা এক এক নদীর এক এক রকম, পলিমাটিটার দেখতে কিন্তু আলাদা রকমের। তো এইটাকে তারা ফরমালিন দিয়ে রেখেছে, যার কারণে এটাতে কোনো পোকামাকড় হবে না বা এটা নষ্ট হবে না। এটার কি কোনো ডিউরেশন আছে যে এত বছর পর্যন্ত এটা ভালো থাকবে? না, ওই রকম কোনো কিছু নাই। হ্যাঁ, যেমন এই আছে, এগুলো হলো জেলেদের উপকরণ। এটা হচ্ছে কৃষকের মাথার টুপি। এইটা হচ্ছে চাই, মাছ ধরার টাই। আর এটাও চাইর আর এক ডিজাইন। এইটা কি দিদি? এটাও চাই, ওটা কাঁকড়া ধরার। এটা কাঁকড়া ধরার চাই। আর এটা হচ্ছে চরকা তৈরি করে যায় চরকা। চরকাটার সাথে নদী পানির সম্পর্ক কি? হ্যাঁ, ওই যে সুতোটায় রং করার জন্য পানির দরকার। এখানে চরকা রয়েছে। এই অঞ্চলে আপনারা জানেন রাখাইন সম্প্রদায়ের এক বিশেষ কাপড় তৈরি হয়, কাপড় বোনা হয়, এবং এই চরকার সাথে সুতোটাকে তারা সুন্দর করে এটাকে চরকার সাথে রাখে। এটা হচ্ছে কুশি মাছ ধরার চাই। দিদি, এগুলো তো মেলা বয়স হয়ে গেছে। হ্যাঁ, অনেক বয়স হয়ে গেছে। আর এই খাড়ই, বড় খাড়ই, মাছ রাখার খাড়ই, এটাও ছোট খাড়ই। সব থেকে আরো একটা মজার ব্যাপার, যেটা এখন একদম দেখা যায় না, আমি ছোটবেলাতে প্রচুর দেখেছি এবং এ দিয়ে মাছও ধরেছি। দিদির বাড়ি বরিশালে, তো আমার বরিশাল অঞ্চলে মামা বাড়ি হওয়াতে এই ছাবির সাথে আমার অনেক স্মৃতি রয়েছে। দিদির একটু স্মৃতিচারণ শুনবো। ছাবি দিয়ে মাছ ধরছে? হ্যাঁ, ছাবি নিয়ে আমার অনেক স্মৃতিচারণ। আমি এখনো বাচ্চাদের সাথে বাসায় এই গল্প করি। আমি বরিশাল শহরের মেয়ে, কিন্তু জন্ম কিন্তু আমার একদম গ্রামে, মানে একেবারে গ্রাম। এখনো মনে হয় বিদ্যুৎ যায়নি আমার মনে হচ্ছে। তো যখনই ফাঁক পেতাম একা একা চলে যেতাম, 8 মাইল রাস্তা একা হেঁটে যেতাম, স্কুলের ব্যাগ পিছনে চলে যেতাম, ওই দুষ্টামি করে গ্রামে চলে যেতাম। আমার এক পিসি থাকতো আমাদের বাড়িতে, ঠাম্মা একা থাকতো তো, যার জন্য পিসি, দূরসম্পর্ক পিসি, ওনাকে বাড়িতে রাখা হইতো। তো ওই পিসি ছাবি হইতো। তো পিসি যখন ঘুমাইতো আর বলতাম, পিসির দাও না ছাবি ভাই, এইগুলো পারবো না, নষ্ট করবা তোমরা, এগুলো পারবো না। পিসি যখন ঘুমাইতো, পিসির 7-8টা ছাবি ছিল। ওইটা আমি কি করতাম, একটা আমাদের পিছনে, ঘরের পিছনে একটা খাল ছিল, ঝোল খাল বলে, ওই খালে সব ফেলে দিয়ে আসতাম। চারা বলে, ওই যে কুড়ার সাথে মিক্স করে একটু কাদা দেওয়া হতো, ফেলে দিয়ে আসতাম।
ফেলে দিয়ে আসতাম, সবাই ঘুমাতে দুপুরবেলা, আমি কি এক এক করে সব ছাবি তুলতাম। এত এত চিংড়ি মাছ, কাঁঠালি চিংড়ি, ছাবি তো কাঁঠালি চিংড়ি, আমরা কাঁঠালি চিংড়ি বলে না, যাই হোক ভুলে গেছি চিংড়ি। পরে আবার পিসি ওঠার আগে ছাবি জায়গা মতো রাখতাম, পিসিটা তো কি ছাবিতে টপ টপ করে জল পড়ছে, চোর ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে। কি করছি সেগুলো, ছাবি দিয়ে মাছ ধরছি, কই মাছ দেখি একটা তো ধরতে পারে, দেখো তো খাড়ই ভর্তি মাছ। হায় হায় ঠাম্মা, এগুলো মাছগুলো আজকে এখন রাত্রে রান্না করতে হবে। ঠাম্মা তো এই শহর থেকে কতগুলো কাউ আসে, মাছ মানে গ্রাম এসে জ্বালায়, তোর বেরো বেরো তার বাড়ি থেকে যা। আমার এক কাকু ছিল, আমাদের বাড়ি দেখাশোনা করতো, অহেদ কাকু, এই হদ্দা ওরা তাড়াতাড়ি বরিশাল পাঠা, এই আসলে শান্তি মতো থাকতে পারি না। কিন্তু এই ছাবি আমি অনেক বছর পরে, 30 বছর পরে, গত বছর আমি আর মৌসুমী দুজন ওখানে গিয়ে এসে 30 বছর পরে আবার ছাবি এবং বড়শি ইউজ করছি। পানির জাদুঘরে পানির সাথে সম্পৃক্ত নানান জিনিসপত্র এখানে রাখা হয়েছে। তার সাথে আমার একদম খুব আবেগ আপ্লুত হয়ে গেলাম যে একটা জিনিস দেখে, সেটা হচ্ছে ছাবি। আঞ্চলিক ভাষায় এটাকে ছাবি বলে, অন্য কোনো অঞ্চলে এটার নাম কি আমি জানি না। বরিশাল অঞ্চলে এটাকে ছাবি নামেই চেনে, আমি ছোটোবেলা থেকে ছাবি নামেই জানি। তো এইটা দিয়ে মূলত মাছ ধরা হয়, আমিও বহু মাছ ধরেছি। আমার মামাবাড়ি বরিশালে হওয়াতে এইটার সাথে আমার বহু স্মৃতি রয়েছে। ভীষণ ভালো লাগলো। বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম যেন এই সমস্ত জিনিসপত্রের সাথে পরিচিত হতে পারে, সেজন্য তারা এখানে সংরক্ষণ করে রেখেছে। দারুণ একটা ব্যাপার। এটা হচ্ছে ঝাঁকি জাল, বরিশালে আঞ্চলিক ভাষায় কয় ঝাই জাল, আবার অন্য সব অঞ্চলে কনু জালও বলে। যশোর, নেত্রকোনা, ময়মনসিংহে কনু জাল বলে, খ্যাপলা জাল বলে, তো বিভিন্ন নামে পরিচিত। এই জালটা বিশেষ করে সব অঞ্চলে পরিচিত। এটার আসলে ঘাইয়াগুলো লাগানো নেই, লোহার যে ঘাইয়া থাকে সেটা লাগানো নেই, এটা এইভাবে করে মারলে যে ফুলে যায় সেই জাল। এই কাঠের গুঁড়ি দিয়ে মানে এইটা দিয়ে একটা ডাইনিং এর মতো করা হয়েছে। মূলত হলো যে এই এলাকা এক সময় সুন্দরবনের একটা অংশ ছিল, তখন বাউলিরা কাটতো এবং এভাবে ডাইনিং ব্যবহার করতো। কিন্তু আমাদের মতো এখন যে অত্যাধুনিকভাবে ডাইনিং তৈরি হয়, তারা ওইটা পারতো না। কিন্তু ডাইনিংটা বড় বিষয় না, বিষয় হলো এই গাছটা পানি ছাড়া বড় হইতে পারে না, গাছের সাথেও পানির সম্পর্ক আছে। এই জাদুঘরে কিন্তু বিভিন্ন রকম বই রয়েছে, চাইলে এখান থেকে অনেক তথ্য মানুষ পড়তে পারবে দর্শনার্থীরা। এই জাদুঘরে বাংলাদেশের নদীকেন্দ্রিক মানুষের জীবন জীবিকা ও সংস্কৃতি, বাংলাদেশের হারিয়ে যাওয়া ও নদ নদীর পরিচিতি, ছবি, নদীর ইতিহাস, নদীর ভবিষ্যৎ সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হয়েছে। এটার সাথে কে কে পরিচিত আছেন কমেন্টে জানাবেন। এটা কিন্তু ভীষণ ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য। হুক্কা বলা হয়। একটা নারকেলের চারা রয়েছে, আর এখানে কাঠের একটা ফ্রেম রয়েছে, একটা ছিদ্র রয়েছে, এর মধ্যে জল থাকতো, আর এখান থেকে এইভাবে করে টানতো, আর মাথায় একটা কলকি দিয়ে, কলকির উপরে হচ্ছে থাকতো তামুক, আর এখান থেকে ধোয়া উঠতো। সেই কলকিটা নেই না, না এখান থেকে এইটা দিয়ে টানতো, আর বটবট বটবট একটা আওয়াজ, আর উপর দিয়ে ধোয়া উঠতো। দারুণ একটা ব্যাপার ছিল। এই যে নদী, মাছ এবং কোচ, যে কোচ দিয়ে মাছ ধরা হয়, কোচকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকে। এটাও কিন্তু পানির জাদুঘরে রয়েছে। আসলে আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, তাই বাঙালির সাথে মাছের এবং নদীর, পানির একটা বিশাল সম্পর্ক। অ্যাকশনএডের উদ্যোগে যে পানির জাদুঘরটা রয়েছে, এটা কিন্তু আসলে একটা দেখার মতো একটা জিনিস, উপলব্ধি করার মতো একটা ব্যাপার। এখানে 89টা নদীর পানি এখানে সংরক্ষণ করেছে। তারপরে পানির সাথে সম্পৃক্ত আমাদের বিলুপ্তির পথে যে সমস্ত জিনিসপত্র রয়েছে, সেগুলো এখানে সংরক্ষণ করা আছে। দারুণ একটা ব্যাপার। পরবর্তী প্রজন্ম, বর্তমান প্রজন্ম যারা এর সাথে সম্পৃক্ত বা দেখেনি, কখনো গ্রামীণ আভাস পায়নি, তারা এখানে আসলে অনুধাবন করতে পারবে যে আগেরকার দিনগুলো কত সহজ সরল, কত সুন্দর ছিল। মাছে ভাতে বাঙালি, নদীমাতৃক দেশ বাংলাদেশ, তার একটা অনুধাবন এখানে আসলে পাওয়া যাবে। পানির জাদুঘরের দোতলা কাঠের পাটাতনের উপরে, 2 তলাতে হচ্ছে পানির সংরক্ষণ এবং জাদুঘর। আর পানির জাদুঘরের বারান্দা যেটা, সেটাও দেখুন কত নান্দনিক প্রাকৃতিক উপায়ে বারান্দাটা তৈরি করা। এই যে চাচের বেড়া,
চাষের ডিজাইন করে সুন্দর করে জানালার মতো তৈরি করা, দারুণ একটা বিষয়, খুব ভালো লাগার ব্যাপার। এবং নিচে রয়েছে শীতল পাটি। আসলে বিষয় হলো এই যে আমরা একটা সিনিয়র এখানে রাখছি না, এইটি কিন্তু জাদুঘরের মেইন একটা জিনিস। আমরা এটা একটা নদী সিনিয়র করছি প্রদর্শনমূলক, মানুষকে বোঝানোর জন্য। এটা একটা নদী, আর এইটা কিন্তু বাঁধ। আসলে বাঁধ দিলে নদী ভরে যায়, নৌকা, লঞ্চ, স্টিমার এগুলো চলতে পারে না। তা আমরা সেটাই বুঝাচ্ছি যে নদীমাতৃক বাংলাদেশ, এই বাঁধের কারণে, ব্রিজের কারণে আমাদের নদীগুলো কিন্তু মরে যাচ্ছে। এবার নদীগুলো ভরাট হয়ে যাওয়ায় পানির স্তর নিচের দিকে নামতেছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, কৃষিক্ষেত্রে সমস্যা হচ্ছে। আসলে সব কিন্তু আমাদের নদী। আগে কোনো গাছ হতো না, সব লবণে পুড়ে যেত। তখন কিন্তু আমরা নদী নালা খালাগুলো সব গভীরতা ছিল, পানির স্রোত ছিল। তখন কিন্তু 20 ফুট নিচে কিন্তু আমরা মিষ্টি পানিটা পাইছি, যাকে বলে আপনার ইন্ডিয়া খুঁজে কিন্তু আমরা পানি, মিষ্টি পানি খাচ্ছি। এখন সেই পানিটা চলে গেছে আপনার 1000-1200 ফুট নিচে। আমরা আসলে এই পানি জাদুঘরটা করার উদ্দেশ্য হলো যে আপনারা আসবেন, এবং অনেকে তো নদীর কথা ভুলে গেছে। আগে আমরা লঞ্চে, স্টিমারে চলতাম, নদীতে একটা ভ্রমণ করতাম, সুন্দর একটা দৃশ্য দেখা যেত। এখন কিন্তু সেগুলো নাই, এখন আমরা বাইরে স্মৃতি হয়ে যাচ্ছে। এখন আমার কাছে তো অসাধারণ অভিভূত যে এরকম একটা আমাদের সংগ্রহ এবং আমাদের দেশে এরকম একটা জাদুঘর আছে। আমি কিন্তু আসলে সত্যি কথা, প্রথম আমি পানি জাদুঘর শুনিনি, আমি শুনছিলাম পান জাদুঘর। কিন্তু এখানে এসে আমি দেখলাম পানি জাদুঘর, তখন আমার একটু কৌতূহল জেগেছে। কিন্তু আমি এইটার উপর একটা ডকুমেন্টারিতে কাজ করছিলাম, দীর্ঘ ধারাবাহিক ছিল বিটিভির, ওটা ছিল নদীর কথা। ওখানে নাটিকা অংশ, কিছু নাটিকা অংশের জীবন ভিত্তিক গল্প ছিল, ওটার উপর আমি কাজ করি। তখন আমি দেখেছি পানি এবং নদীর যে আমাদের যে সম্পর্কটা, আমাদের মাটির মানুষদের সম্পর্কটা, এটা এদের যে গভীরতাটা। মহৎ উদ্যোগ আমি বলবো যে এই পানি জাদুঘরের মাধ্যমে আমাদের যে নদীমাতৃক দেশ বাংলাদেশ, নদী হারিয়ে যাচ্ছে, এই নদীর গুরুত্ব এবং কেন আমাদের নদী বাঁচাতে হবে, এটা অবশ্যই আপনি পানি জাদুঘরে না আসলে আপনি এটা বোঝার সক্ষমতা আসবে না। অবশ্যই আমরা এই পানি জাদুঘরে আসব এবং নদী এবং এই নদীর গুরুত্ব সম্পর্কে আমরা জানতে পারবো। আমাদেরকে স্মরণ করিয়ে দেয় নদী কী কী কাজে লাগে, নদী কেন আমাদের অতি প্রয়োজনীয় একটা বিষয়। বন্ধুরা, বর্তমান সময়ে ইতিহাস ঐতিহ্যের সেই যে আমরা বাঙালির ইতিহাস ঐতিহ্য নিয়ে এবং আমাদের প্রকৃতি নিয়ে এখানে যে জাদুঘরটা রয়েছে, পানি জাদুঘর, সেখানে আজকের ভিডিওতে বর্তমান প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের জন্য যে দারুণ দারুণ বিষয় এখানে সংরক্ষণ করা হয়েছে, অনেক জিনিসপত্র সংরক্ষণ করে রেখেছে, সেগুলো আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরলাম। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। তো আজকে ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।